নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জয়ী সেতু। জয়ী সেতু কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। তারপর দেখো পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সেতু কোন নদীর উপর অবস্থিত এবং তাদের অবস্থানটি কোথায়। কি রয়েছে প্রথমে, জয়ী সেতু, এর দৈর্ঘ্য কত? 2709 মিটার। কোন নদীর ওপর? তিস্তা নদীর ওপর। কোথায় অবস্থিত? হলদিবাড়ি ও মেখলিগঞ্জ। ফারাক্কা সেতু, দৈর্ঘ্য কত? 2304 মিটার। কোন নদীর ওপর? গঙ্গা নদীর ওপর। কোথায় অবস্থিত? ফারাক্কাতে। রবীন্দ্র সেতু, 705 মিটার দৈর্ঘ্য। কোন নদীর ওপর? হুগলি নদীর ওপর। কোথায় অবস্থিত? হাওড়া, কলকাতা। বিদ্যাসাগর সেতু, কত মিটার দৈর্ঘ্য? 823 মিটার। কোন নদী? হুগলি নদীর ওপর প্রতিষ্ঠিত। অবস্থান কোথায়? হাওড়া ও কলকাতা। নেক্সট কি রয়েছে দেখো, বিবেকানন্দ সেতু, দৈর্ঘ্য কত? 902 মিটার। কোথায়? এটাও হুগলি নদীর ওপর। কোথায় এটা? বালি, দক্ষিণেশ্বরে হচ্ছে বিবেকানন্দ সেতু। নিবেদিতা ব্রিজ কোথায়? এটা হচ্ছে হুগলিতে। হুগলি নদীর উপর প্রতিষ্ঠিত নিবেদিতা ব্রিজ, দৈর্ঘ্য কত? 880 মিটার। আর কোথায় অবস্থিত? হাওড়া এবং কি কলকাতাতে। ঈশ্বরগুপ্ত সেতু, কত মিটার দৈর্ঘ্য? 1056 মিটার দৈর্ঘ্য। কোন নদীর ওপর? হুগলি নদীর ওপর। আর কোথায়? কাশবেরিয়া, কল্যাণীতে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। জঙ্গলকন্যা সেতু, কত মিটার দৈর্ঘ্য? 1472 মিটার দৈর্ঘ্য। কোন নদীর ওপর? সুবর্ণরেখা নদীর ওপর। কোথায় অবস্থিত? নয়াগ্রামে। সম্প্রীতি ব্রিজ, কত মিটার দৈর্ঘ্য? 417 মিটার। কোন নদীর ওপর? হুগলি নদীর ওপর প্রতিষ্ঠিত। কোথায়? গরিফা, হুগলি ঘাটে। করোনেশন ব্রিজ কোথায়? তিস্তা নদীর ওপর। অবস্থানটি কোথায়? দার্জিলিং ও কালিম্পংয়ে। জুবিলি ব্রিজ কোন নদীর ওপর? হুগলি নদীর ওপর। অবস্থানটি কোথায়? নৈহাটি, ব্যান্ডেলে। মাতলা ব্রিজ কোন নদীর ওপর? মাতলা নদীর ওপর। অবস্থানটি কোথায়? ক্যানিং ও বাসন্তীতে মাতলা ব্রিজ। নেক্সট, লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করেন কত সালে? লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করেন কত সালে? তাহলে কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1856, অর্থাৎ 1856 সালে কিন্তু লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করেন। তারপর দেখো, সাতারা কবে দখল করেন? 1848 খ্রিস্টাব্দে। সম্বলপুর কবে দখল করেন? 1849। জৈতপুর কবে? 1849। ভগৎ কবে? 1850। উদয়পুর কবে দখল করেন? 1852 সালে। নাগপুর কবে? 1854 সালে। এবং ঝাঁসি কত সালে? 1853 সালে দখল করেন কে? লর্ড ডালহৌসি। তারপর দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1798 সালে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রণীত একটি অহস্তক্ষেপ নীতি। লর্ড ওয়েলেসলি ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতির মতে, যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন, তাহলে তাকে তার ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের খরচও বহন করতে হবে। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে কি করেন? সতীদাহ প্রথা রদ করেন। তাহলে কে ভারতে সতীদাহ প্রথা রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই,
যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নিউক্লিয়াসের কয়টি অংশ? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিউক্লিয়াসের কয়টি অংশ? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 4টি অংশ। নিউক্লিয়াসের 4টি অংশ। এই 4টি অংশ কি কি আমরা এখন দেখব। নিউক্লিয়াসের 4টি অংশ যথা নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা এবং কি নিউক্লিওলাস। এই 4টি হচ্ছে নিউক্লিয়াসের অংশ। রবার্ট ব্রাউন সর্বপ্রথম 1831 সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। তিনি এটি আবিষ্কার করেন সর্বপ্রথম। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কর্তা কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রবার্ট ব্রাউন। নেক্সট, ইরাবতী নদীর বৈদিক নাম কি, বা বৈদিক যুগে ইরাবতী নদীর নাম কি ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরশনি বা পুরুষানি। পরুষ্ণী বা পুরুষানি ছিল ইরাবতী নদীর বৈদিক নাম। তারপর দেখো, সতলুজ নদীর বৈদিক নাম কি ছিল? শতদ্র। চন্দ্রভাগা নদীর বৈদিক নাম কি ছিল? আস্কিনী। ঝিলাম নদীর বৈদিক নাম কি ছিল? বিতস্তা। বিয়াস নদীর বৈদিক নাম কি ছিল? বিপাশা। ইন্ডাস নদীর বৈদিক নাম কি ছিল? সিন্ধু। আর তুঙ্গভদ্রা নদীর বৈদিক নাম কি ছিল? পম্পা। নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখান্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখান্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1966 অর্থাৎ 1966 সালে। 1966 সালে কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখান্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাসখান্দ ঘোষণাপত্র ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি, যা 1966 সালের 10ই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল, যা 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সমাপ্তি করেছিল। 1972 সালে কি হয়েছিল? সিমলা চুক্তি। তাহলে সিমলা চুক্তি কত সালে হয়েছিল? 1972 সালে। 1974 সালে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা। তাহলে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা হয়েছিল কবে? 1974 সালে। স্মাইলিং বুদ্ধের কোড নাম সহ পোখরান-1 নামেও পরিচিত। 1984 সালে অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধী হত্যা, ভোপাল গ্যাস দুর্ঘটনায় এই উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছিল কবে? 1984 সালে। নেক্সট, কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আমলকি। আমলকিকে কিন্তু হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়ে থাকে। নেক্সট, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার চালু হয় কবে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার কবে চালু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2006 অর্থাৎ 2006 সালে কিন্তু টুইটার চালু হয়। 2006 সালের মার্চ মাসে জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিস্টোন এবং ইভান উইলিয়াম টুইটার প্রতিষ্ঠা করেন। কে কে টুইটার প্রতিষ্ঠা করেন? জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিস্টোন এবং কি ইভান উইলিয়াম। এবং সেই বছর জুলাই মাসে এটি চালু হয়। ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা যা মূলত ফেব্রুয়ারি 4, 2000-এ দ্য ফেসবুক নামে চালু হয়েছিল। আগস্ট 2005 সালে নাম পরিবর্তন করে কেবল ফেসবুক করা হয়। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হলো মার্ক এলিয়ট জুকারবার্গ। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক এলিয়ট জুকারবার্গ। নেক্সট, ভারতের প্রথম নেভিগেটর পারমাণবিক চালিত সাবমেরিন কোনটি? ভারতের প্রথম নেভিগেটর পারমাণবিক চালিত সাবমেরিন কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আইএনএস আরিহান্ত। আইএনএস আরিহান্ত হচ্ছে ভারতের প্রথম নেভিগেটর পারমাণবিক চালিত সাবমেরিন। আরিহান্ত নামটি দুটি শব্দ থেকে এসেছে। ওরি যার অর্থ হলো শত্রু এবং হন্ত যার অর্থ কি ধ্বংস। নেক্সট, কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাদাম কামা। মাদাম কামাকে কিন্তু ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে। ভিকাজি কামা মাদাম কামা নামেও পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসেবে স্বীকৃত। ভারতীয় ডাক ও টেলিগ্রাফ বিভাগ তার নামে ভারতের 11তম প্রজাতন্ত্র দিবস 1962 সালের 26শে জানুয়ারিতে একটি স্মারক ডাক টিকিট জারি করে। নেক্সট কি রয়েছে দেখো, কিষাণ দিবস পালিত হয় কবে? কিষাণ দিবস পালিত হয় কবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 23শে ডিসেম্বর।
23শে ডিসেম্বর কিন্তু কিষাণ দিবস পালিত হয়। তারপর দেখো কিছু দিবস সংক্রান্ত কি পয়েন্টস। ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয়? 18 এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? 11 জুলাই। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4 ফেব্রুয়ারি। শহীদ দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12 আগস্ট। আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? 8 মার্চ। নেক্সট, ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। ক্লোরোফিল বা পাতার সবুজ অংশ হলো একটি পরফাইরিনজাত পদার্থ যার কেন্দ্রীয় পরমাণু ম্যাগনেসিয়াম এবং তাই এটি একটি ধাতব জটিল রঞ্জক। এটি গাছের সবুজ অংশে ক্লোরোপ্লাস্টে নীলচে সবুজ ক্লোরোফিল এ এবং হলদে সবুজ ক্লোরোফিল বি এর মিশ্রণ হিসেবে উপস্থিত এবং সালোক সংশ্লেষের অনুঘটক কী করে? গঠন করে। কাকে এশিয়ার আলো বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাকে এশিয়ার আলো বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বলা হয়ে থাকে। গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নেপালের লুম্বিনীতে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়ার আলো এবং আলোকিত একজন নামেও পরিচিত। বুদ্ধ বোধগয়ার উরুভেল্লায় নির্মাণ লাভ করেন। তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন। তিনি অষ্টাঙ্গিক মার্গ বা 8 ভাঁজ পথ দিয়েছেন। তাহলে অষ্টাঙ্গিক মার্গের রচয়িতাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গৌতম বুদ্ধ। নেক্সট, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অবতল দর্পণ। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর দেখো সমতল দর্পণের কি কাজ? বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার তৈরি করতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণের ব্যবহার কি? দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন। প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়, যেমন টর্চ লাইট, স্টিমার বা লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করে গতিপথ নির্ধারণ করা হয়। উত্তল দর্পণের ব্যবহার কি? সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে বিদায় পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে এই দর্পণ ব্যবহার করা হয়। অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ক্যান্সার। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কিন্তু কি বলা হয়? অনকোলজি। তারপর কি রয়েছে? মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পিসিকালচার। ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফিলোলজি। অতীতের অবসর সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? আর্কিওলজি। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পেডোলজি। শিলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? লিথোলজি। মনোবিদ্যাকে কি বলা হয়? সাইকোলজি। ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি। খুবই ইম্পর্টেন্ট। ফল ও ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এন্টামোলজি। তাহলে এন্টামোলজি কি? পতঙ্গ সংক্রান্ত বিদ্যা হচ্ছে এন্টামোলজি। নেক্সট, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1824 অর্থাৎ 1824 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কি হবে অ্যান্সার? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। পশ্চিমবঙ্গের ছোট জেলা কলকাতা। এই জেলার অতি মহানগরের আয়তন 208.6 বর্গ কিলোমিটার এবং মহানগরের আয়তন কত? 1886.67 বর্গ কিলোমিটার। 2011 সালের গণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা কত ছিল? 4,49,06,698 জন। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণমন গানটি প্রথমে যে শিরোনামে প্রকাশিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণমন গানটি প্রথম যে শিরোনামে প্রকাশিত হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা শিরোনামে প্রকাশিত হয়েছিল। কবিতাটি 1912 সালের জানুয়ারিতে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত ভাগ্য বিধাতা শিরোনামে প্রকাশিত হয়েছিল। ভারতের জাতীয় সঙ্গীতের শিরোনাম জনগণ মন।
গানটি মূলত বাংলায় রচিত হয়েছিল ভারতের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 11 ডিসেম্বর 1911 সালে। মূল গান ভারত ভাগ্য বিধাতা, একটি ব্রাহ্মস্তোত্র যার 5টি শ্লোক এবং শুধুমাত্র প্রথম শ্লোক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। নেক্সট, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম। এটি ইথানোয়িক অ্যাসিড নামে পরিচিত। এটি রাসায়নিক সংকেত হলো CH3COOHI। ভিনিগার হলো লঘু অ্যাসিটিক অ্যাসিড বা আয়তনে 4% অ্যাসিটিক অ্যাসিড। গ্ল্যাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড হলো জলমুক্ত অ্যাসিটিক অ্যাসিডের কি অপর নাম? তাহলে জলমুক্ত অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? গ্ল্যাসিয়াল। নেক্সট, কে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন? কে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা নামে পরিচিত লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা কাকে বলা হতো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে GV মভলঙ্কার। GV মভলঙ্কার কিন্তু লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা নামে পরিচিত। GV মাভালঙ্কারকে JL নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরু লোকসভার জনক উপাধিতে ভূষিত করেছিলেন। লোকসভার প্রথম স্পিকার ছিলেন GV মাভালঙ্কার। তিনি দাদা সাহেব নামে পরিচিত ছিলেন। মাভালঙ্কার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও কি ছিলেন? চেয়ারম্যান ছিলেন। তার লেখা বইগুলো কি কি? মানবতান ঝর্ণা, সংস মারানো, মাই লাইফ অ্যাট দ্য বার, এই হচ্ছে তার উল্লেখযোগ্য লেখা বইগুলো। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়? ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1945 অর্থাৎ 1945 সালে কিন্তু ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অনুসমর্থিত হওয়ার পর ভারত 30 অক্টোবর 1945 তারিখে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করেন। সম্মিলিত জাতিপুঞ্জের 6টি প্রধান অঙ্গ রয়েছে। এই 6টি প্রধান অঙ্গ কি কি? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আরেকটি কি রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জ সচিবালয়। এই 6টি হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি অংশ। ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু আর্যরা সর্বপ্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন। ভারতে আর্যরা প্রথমে 7 নদীর ভূমিতে বসতি স্থাপন করে, তারপর সপ্তসিন্ধু নামে পরিচিত। সপ্তসিন্ধু হলো কি? আধুনিক পাঞ্জাবের একটি অঞ্চল। নেক্সট, কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2007 অর্থাৎ 2007 সালে কিন্তু ভারত প্রথম T20 বিশ্বকাপে জয়ী হয়েছিল। ভারতীয় ক্রিকেট দল 2007 সালে ICC T20 ক্রিকেট বিশ্বকাপে প্রথম সংস্করণ জিতেছিল। এটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় ক্রিকেট দল MS ধোনির নেতৃত্বে খেলেছে। এটি ছাড়াও তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল 2011 সালের ODI বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল। বিখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড এর লেখক হলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 100 ইয়ার্স অফ সলিটিউডের লেখককে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজ হলেন 100 ইয়ার্স অফ সলিটিউডের লেখক। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। তারপর দেখো কি রয়েছে, ভুটানের জাতীয় পশু হলো বা ভুটানের জাতীয় পশুর নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাকিন। টাকিন হচ্ছে ভুটানের জাতীয় পশু। তারপর দেখো বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম। প্রথমে কি রয়েছে? ভারতের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশু বেঙ্গল টাইগার। পাকিস্তানের জাতীয় পশু কি? মারখোর। শ্রীলঙ্কার জাতীয় পশু সিংহ। নেপালের গরু। কানাডার কি? বিবর। অস্ট্রেলিয়ার জাতীয় পশু কি? ক্যাঙ্গারু।
আর্জেন্টিনার জাতীয় পশু কি? পুমা। ইংল্যান্ডের জাতীয় পশু কি? সিংহ। আমেরিকার জাতীয় পশু আমেরিকান বাইসন। কেনিয়ার জাতীয় পশু কি? সিংহ। জাপানের জাতীয় পশু কি? কই। নিউজিল্যান্ডের জাতীয় পশু কি? কিউই। সিঙ্গাপুরের জাতীয় পশু কি? সিংহ। হংকংয়ের জাতীয় পশু ডলফিন এবং আফগানিস্তানের জাতীয় পশু কি? পোলো শিপ হচ্ছে আফগানিস্তানের জাতীয় পশু। ইন্দোনেশিয়ার জাতীয় পশুর নাম কি? কোমাডো ড্রাগন। কোমাডো ড্রাগন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় পশু। নেক্সট, পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ কোনটি? পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিনপিং আই। জিনপিং আই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম বাঁধ। বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ হলো জিনপিং আই ড্যাম, যার দৈর্ঘ্য কত? 305 মিটার বা 1001 ফুট। চীনের একটি আর্চ ড্যাম। তাজাকিস্তানে 300 মিটার বা 984 ফুট নুরেক বাঁধটি বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ এবং দ্বিতীয় সর্বোচ্চ বাঁধ। আর ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? তেহরি বাঁধ। এটি কাবেরী নদীর ওপর অবস্থিত। নেক্সট, ভারতীয় সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? ভারতীয় সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছিল প্রথম সংশোধনীর মাধ্যমে। কী হবে অ্যান্সারটি? প্রথম সংশোধনীর মাধ্যমে। নেক্সট, বৃত্তি কর কোন সরকার আরোপ করে? বৃত্তি যে করটা রয়েছে, বৃত্তি ট্যাক্স কোন সরকার আরোপ করে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজ্য সরকার। তারপর দেখো, রাজ্য সরকার আরোপ করা করগুলি হলো বা ট্যাক্স কিসের উপর রাজ্য সরকার ট্যাক্স নেয়? কি রয়েছে? বিক্রয় কর এবং ভ্যাট, পেশাগত কর, মুদ্রাঙ্ক শুল্ক, লাক্সারি ট্যাক্স, বিনোদন কর, মোটরযান ট্যাক্স, রাজ্যে প্রবেশকারী যানবাহনের উপর কর, যাত্রী পরিবহন এবং পণ্য ট্যাক্স, কৃষি আয়ের উপর কর, জমি এবং ভবনের উপর কর, ক্যাপিটেশন ট্যাক্স ও খনিজ অধিকারের উপর কর। এইসব বিষয়ের উপর কিন্তু রাজ্য সরকার ট্যাক্স আরোপ করে। নেক্সট, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্থিতিশক্তি। বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। ইনসুলিন কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইনসুলিন কে আবিষ্কার করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং। ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং কিন্তু ইনসুলিন আবিষ্কার করেন। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং ও কি চার্লস এইচ বেস্ট। এই দুজনে মিলে কিন্তু ইনসুলিন আবিষ্কার করেন। আর এডওয়ার্ড জেনার বসন্ত টিকা আবিষ্কার করেন। তাহলে বসন্ত টিকার আবিষ্কর্তাকে এডওয়ার্ড জেনার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।